আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে একটা লোগো ক্রিয়েট করে কমপ্লিট কিছু কাজ করবো আজকে, হ্যাঁ? আমার অডিও সাউন্ডটা মনে হয় বেশি। আমার হেডফোনটা আজকে একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তাহলে আমরা আজকে একটা লোগো করি, লোগো আনুষঙ্গিক আশেপাশের কিছু জিনিস করব। গতদিনে আমরা যেমন লোগোর কত ধরন এবং বিভিন্ন ধরনের লোগোর ফর্মুলাগুলো দেখেছি আমরা, তাই না? তো আমরা চাইলেও এরকম ইজিলি কিছু লোগো ক্রিয়েট করতে পারি। আর উম, আর যেটা হচ্ছে যে মানে লোগোর, যে আমি যেমন বললাম যে লোগোর নামটা কি, বা এটা কোন কোম্পানি করে, মানে ইন্ডিকেট করে, বা কোন প্রতিষ্ঠান ইন্ডিকেট করে। যেমন এডুকেশনাল হলে আমার চিন্তা ভাবনা, আমার ফর্মগুলো এডুকেশনাল চিন্তা করে ওইভাবে করতে হবে। আমার জিনিসটা যদি হয় কোনো টেকনোলজি বেস, কোনো প্রোডাক্ট বেস, তো লোগো ক্রিয়েটের আগে ওই আহ, মানে ওই বেসিসটা চিন্তা করেই আমার আইকন হোক, আমার টেক্সট হোক, সিম্বল হোক, লোগোর যে প্যাটার্ন গুলো আছে, ধরনগুলো আছে, ওগুলোর ভিতর থেকে যে কোনো ধরনটা ওইটার সাথে আমার যাবে, সেইটাকে আমার নিয়ে আসতে হবে। যেমন আমার যদি মনে হয় যে আমার ম্যাসকট লোগো হলে এটা ভালো হবে, যেমন ক্যারেক্টার বেজ, তাহলে তখন আমি ক্যারেক্টার, একটু ক্যারেক্টার লাইনের আদল দিয়ে হোক, একটু শেপের আদল দিয়ে হোক, তখন আমি ওটা চিন্তা করবো। আবার যদি আমার মনে হয় না এটা এটা এমন নাম বা এমন প্রোডাক্ট, এটা আমার শুধু দুইটা টেক্সট দিয়ে করলেই হয়ে যায়, বা ওর নামের প্রথম অক্ষর দিয়ে করলেই হয়ে যাবে, লেটার মার্ক লোগো করলেই হবে, বা লোগো টাইপ করলেই হবে, মানে ওয়ার্ড মার্কস টাইপ, মানে পুরো লেখাটা লিখে দিলেও সুন্দর লাগবে, এটার জন্য আমার আলাদা ফর্মের দরকার নেই। তো এই জিনিসগুলো, এই চিন্তাগুলো কখন আসবে মাথার মধ্যে, বা কখন সেট হবে যে এইটা হলে এইটা করতে হবে, সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করলে এবং প্রচুর দেখলে। মানে অন্য লোগো, যখন এখন ধরেন আপনারা এই ক্লাসগুলো করতেছেন ফটোশপ, ইলাস্ট্রেটর, এখন দেখা যাবে ঠিকই কোনো একটা লোগো দেখলে বা কোনো একটা ডিজাইন দেখলে আপনাদের মাথার মধ্যে ওই কাজটা করবে। আগে যেমন হয়তোবা করতো কিনা জানি না, বা হয়তোবা আগে থেকে আপনারা যারা করেন ডিজাইন তাদের হয়তো করতো, বাট এখন একটু বেশি করে করবে। যখন একটা লোগো দেখবেন যে হ্যাঁ, এটা কিভাবে করলো, এটা কিভাবে বানালো, বা এটা বা আপনাকে যখন একটা নাম দেওয়া হবে, কেউ একটা লোগো আপনার পরিচিতর মধ্যে লোগো করতে বলবে যে আমাকে এই লোগোটা করে দাও, এটা উম, আমার এই কোম্পানির জন্য বা আমার এই প্রতিষ্ঠানের জন্য, তখন আপনি ওই স্টাডিটা করার জায়গাটা পাবেন। প্লটটা আগে আশেপাশের মানুষদেরও কিছু কাজ করতে পারেন, যে বা আপনার ফেসবুক পেজে, বা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওইটার লোগোটা নিজে নিজে প্র্যাকটিস করে ফেলতে পারেন নিজের মতো করে। আহ, তো প্র্যাকটিসটা হচ্ছে আসলে আসলে আবার ধরেন এই যে অ্যাবস্ট্রাক্ট লোগোর কথা বললাম, তো আপনি অ্যাবস্ট্রাক্ট চিন্তা করে লোগো করতে পারেন, যে প্রথমে যদি একদম ওরকম ইউনিক ডাইনামিক কিছু না পারেন, যেমন কোনো ছোট ফর্ম দিয়ে, ওই যেমন আমি গতদিন দেখালাম যে কোনো হয় যদি গার্ডেনিং বা কোনো নার্সারি এই টাইপের লোগো হয়, দেখেন কয়েকটা পাতা যা ছোট বড় করে সামনে আমরা করলাম। তো এই চিন্তাগুলোকে ওপেন করতে হবে, চিন্তাগুলোকে অনেক ইজি করতে হবে। চিন্তা মানে আমি লোগো ডিজাইন করব, কি করব না করব, মানে এত মাথার মধ্যে কিছু আনলে তখন আর কিন্তু করতে পারবেন না। হ্যাঁ, খুব স্বাভাবিক, সুন্দর চিন্তা করতে হবে। কারণ আমি যে কটা লোগোর ক্যাটাগরি বলছি, এর মধ্যে দিয়ে আপনি ইজিলি লোগো বানাইতে পারবেন। কারণ লোগো কিন্তু স্পেসিফিক, এই লোগোটা অমুকভাবে বানাইতে হবে, এই লোগোটা অমুকভাবে বানাইতে হবে, এরকম কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনি এই যে ৭ টা ধরনের বলতো, যেকোনো ধরনের একটা চলে গেলেই হবে। যে আপনার যদি মনে হয় যে না, এখানে আমার কোনো একটা আইকন ব্যবহার করতে হবে, তাহলে আইকনিক বেস লোগোতে যাবেন। যদি মনে হয় যে না, এটা একটু তো আমার এমব্লেম টাইপের, মনোগ্রাম টাইপের লোগো বানাইলে ভালো হবে, তখন ওই যে এমব্লেম লোগো বানাবেন, যেটা মনোগ্রাম টাইপ। তো এই টাইপটা হচ্ছে ওই চিন্তার জায়গাটা তৈরি করে ফেলতে হবে নিজের মধ্যে, ডিজাইন সেন্সটা। সেটার জন্য কি হবে, বেশি বেশি দেখতে হবে। প্রচুর লোগো দেখবেন, লোগো ডিজাইন দিয়ে সার্চ দিয়ে লোগো দেখবেন, যে এই লোগোটা কিভাবে বানালো, ওটা লোগো কিভাবে বানালো, বা এই লোগোটা তো সুন্দর, এটা এরকম, তো তাহলে এই যে সে বিল্ডার টুল দিয়ে কাটছে, কেটে এভাবে করছে, এভাবে নিজে নিজে জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবেন অনেক ইজি। আর নাহলে যেটা হবে, ধরেন আমি তো ১ ঘন্টা ১.৫ ঘন্টা বলে দিচ্ছি জিনিসটা, আর আপনার প্র্যাকটিস না করলে যে ওই পর্যন্ত আসলে কাজে লাগবে না জিনিসটা। তো আমার কাছে মনে হয় যে এটার পাশাপাশি আপনার এই সাথে সাথে প্র্যাকটিস করবেন এবং সমস্যাগুলো তুলে ধরবেন। আমি সেই সমস্যা যতখানি পারি আমার সাধ্যমতো আমি আপনাদেরকে সেটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আজকে আমরা একটা লোগো বানাই। মনে করেন আইটি ফেয়ার, হ্যাঁ, আইটি ফেয়ার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ধরেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যদি একটা মেলা হয়, বা টেকনোলজি বেস, বা টেক টেক ফেয়ার নাম দিই, হ্যাঁ।
টেক টেক ফেয়ার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো সেটার জন্য আমার কি লাগবে? একটা একটা লোগোর মতো, একটা মনোগ্রামের মতো লাগবে, একটা ব্যানার লাগবে। তারপর আনুষঙ্গিক আরো অনেক কিছু লাগবে। ধরেন ওই মেলার ওই যে সব স্টলগুলো হবে, তারা হয়তো আলাদা, আলাদা তাদের ব্র্যান্ডের ব্যাগ বানাবে, ব্র্যান্ডের ইয়ে বানাবে, তাই না? আমরা শুধুমাত্র একটা লোগো আর একটা আ ওই লোগোটা দিয়ে তো একটা সার্কুলার দিতে হবে বা যে একটা মেলা হবে এখানে বা ব্যানার। আমরা ওইটা দেখি একটি, হ্যাঁ? ১ম একটা তাইলে টেক ফেয়ার, ফন্টটাকে বড় করে নেই। এটা যেমন ধরেন লেখার সময় আপনি একবারে এটা এক লাইনেও লিখতে পারেন। আবার এরকম এটা দিয়ে নিচেও দিতে পারেন, ২ লাইনে করতে পারেন। আমরা আগে একসাথে লিখে দেই, তারপরে আমরা ওটা চেঞ্জ করব, সমস্যা নেই। এই যে আগে বলছি যে আপনি যদি ছোট হাত বড় হাতও লেখেন সেটা সমস্যা নেই। আপনি আবার এটাকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। কিরকম? এই যে টাইপে গিয়ে চেঞ্জ কেস, এই যে আপার কেস, এই সবগুলো দেখছেন ক্যাপিটাল লেটার হয়ে গেল। আবার যদি আমরা এখান থেকে কেস চেঞ্জ দিয়ে লোয়ার কেস দিই, এই যে আবার ছোট হাতের হবে। আবার যদি এখান থেকে টাইটেল কেস দেই তাহলে এই যে মানে যেটা প্রথম অক্ষরটা আপনার বড় ক্যাপিটাল লেটার হবে। যাক, এখান থেকে আমরা সবগুলোই বড় করে দিলাম। আচ্ছা, টেক ফেয়ার এক লাইনে যদি রাখি, সেটা এক লাইনে একটা লোগো স্টাইল হবে। আমরা আবার যদি ২ লাইনে রেখে করি, সেটা একটা স্টাইল। ওই যে বললাম যে স্টাইলটার উপর নির্ভর করবে ডিজাইনের উপরে, আপনার উপরে যে আপনি কিভাবে দেখতে চান বা আপনার ক্লায়েন্টের চাহিদা কি, সে কি চাচ্ছে, সেটার উপরে। দেখ, এটাকে আমরা কি বলছি যে আগে আমরা কোনো একটা লোগো বানাতে গেলে যদি টাইপো বেস বানাইতে যাই, যেমন ধরেন এটা যদি আমরা করতে চাই যে লেটার মার্ক, মানে আমরা ওই যে অক্ষরের আমরা যেটা বলছি যে প্রথম অক্ষর দিয়ে যেমন এইচবিও, আইবিএম, নাসা, আমরা ওগুলো ইয়া করছি আগের দিনে যে প্রথম অক্ষরগুলো দিয়ে এটাকে বলে মনোগ্রাম লোগো বা লেটার মার্কস লোগো। আর যদি ওই স্টাইলে করি তখন কি হবে? টিএফ বা এর শর্টকাট রাখতে পারেন, তাই না? আবার যদি ধরেন আমরা করি লোগো টাইপ লোগো, মানে মানে ওয়ার্ড মার্কস লোগো, তখন হচ্ছে টেক ফেয়ার থাকলো। টোটাল কথাটাই থাকলো লোগোর মধ্যে। তো আমরা ২ ভাবেই দেখি। যেমন এটাকে একটা কপি করে রাখি। এখান থেকে আমরা এটা ফেলে দেব, এটা ফেলে দেব। আর নিচে ছোট করে আমাদের তখন থাকবে। এটা ফন্টটাকে আমরা ঠিক করে নেই। এটাকে নিয়ে আমরা একটু কাজ করবো আগে। বড় করে নিলাম। এটাকে আমরা কন্ট্রোল শিফট ও দিয়ে ভেঙে ফেললাম। টেক্সট থেকে বাইরে নিয়ে আসলাম। আনগ্রুপ করে ফেলি। এটা হচ্ছে মনোগ্রাম লোগোটা কিন্তু, হ্যাঁ? যেটা আমরা অক্ষরের ১ম ইয়ে দিয়ে আমরা দেখেন লোগো, এটাকে এখন ভেঙে কতভাবে চেঞ্জ করতে পারবো চাইলে। আমরা যদি এই কর্নার গুলো ধরলাম, উপরের পয়েন্ট গুলো, জাস্ট এগুলো দিয়ে আমরা এটাকে এরপর আমরা ঠিক একই অ্যাঙ্গেল থেকে এটাকে এটাকে কেটে দেব। শেপ বিল্ডার টুল, দেন আমরা
বাম দিকের এটাকে একটু বাড়িয়ে দেব। এটাতে আপনি আবার টেকনোলজি প্লাস ইয়ার লাইন নিয়ে নিলে দেখা যাবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ যেটাকে ফিল কালারে নিয়ে নিই, দেন শেপ ফিল্টার টুল, বুঝিয়ে দিতে পারি। আবার এটাকে যদি একটু এদিকে করে আর একটা লাইন দেই এবং এটাকে লাইন রাখবো শুধু, এটা সুন্দর লাগে। আবার এখানেও যদি আরেকটু আমরা মজা করতে চাই, যেমন এই এফটাকে একটু মোটা করে দিতে পারি। দেখেন, চাইলে একটু একটু করে চেঞ্জিং গুলো আপনি নিজের মতো করে করে নিতে পারবেন। এটাকে আমরা ওইটাকে যেহেতু এদিক দিয়ে মোটা করছি, এটাকে আমরা আবার এভাবে মোটা না করে আমরা কি করতে পারি, এখানে আমরা যদি এই মাপটা রাখতে চাই যে এই এখানে যতটুকু থিকনেস দিয়েছি এই আপনার এটার মধ্যে তাই দিতে চাই দিয়েতে, তাহলে কি করবো, এটাকে একটা কপি করে নিয়ে আসি, নিয়ে এসে এটার মাপটা রাখার জন্য মূলত, যাতে আমার দুইটার এইটার মাথায় রাখতে হবে সবসময় টাইপো বা লোগো ডিজাইন বা এগুলো করতে গেলে একটা আরেকটার সাইজ যেন কখনো ছোট বড় না হয়, গ্যাপগুলো সাইজগুলো ওটা ঠিক করার জন্য আমরা এটাকে নিয়ে আসলাম। এই যেখানে একটা ওই যে লাইনার দেওয়ার জন্য এই যে এবার এটা সরাই ফেলি, তার মানে এটুকু পর্যন্ত আমি বাড়াতে পারবো এখানে, তাইলে আমার এইটার থিকনেস আর এইটার এই থিকনেসটা ঠিক থাকবে। আচ্ছা, এবার আমরা এখান থেকে মনে করেন এটা হবে এই কালার, অথবা এটার থেকে একটু ডিপ। এবার অল্টার প্রেস করে আমরা নিচের দিকে দিব। এবার কন্ট্রোল ডি দিয়ে যাব, শুধু কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে গেলাম। আর একটা একটু ইয়া হয়ে গেছে, এটা আমরা টোটালটাকে ধরে একটু জাস্ট এখান থেকে মিলিয়ে নিই। এটা আমরা কন্ট্রোল ডি দিয়ে করলাম, কিন্তু আমরা এটা অ্যালাইনে সোজা করে নিই। আবার এখন আমার এটা কালারটা আমি জাস্ট কি করব, আমরা এখন অন্য কালার দিতে পারি এক একটা, যেমন এরকম এক এক কালার, অথবা আমরা অপাসিটি কমায়ও জিনিসটাকে করতে পারি। মানে লোগো তো আপনি আপনার মতো করে ওয়েবটা ভাইবটা আনার চেষ্টা করবেন, চিন্তা করবেন। এটা হচ্ছে একটা ওয়ে যে আপনি এভাবে কালার চেঞ্জ করে করে ইয়া করবেন। আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি এখান থেকে অপাসিটি কমায় কমায় ইয়া করতে পারেন, যেমন এটা এটুকু দিলাম, এটা দিলাম তার থেকে একটু কম, 75। ঠিক আছে, এরকমও করা যায়। আমরা কালার দিয়ে করি, কালার দিয়ে করলে আমাদের একটা কালারফুল লোগো হবে। আমরা গ্যাপ গ্যাপ দিয়ে
সেম সেম কালারগুলো দিয়ে ফেলি। কারণ আমরা তো কিছু দূর পরে গ্যাপ, গ্যাপ দিয়ে ওই একই টাইপের কালারের রোলিং করতেছি। তাহলে আমি একবারে সিলেক্ট করে দিয়ে দিই। তাহলে আমরা তো বারবার যেমন আমরা ইয়েলো টাইপের যে কালারটা ব্যবহার করতেছি ওইটা আমরা একসাথে দিয়ে দিই। আবার ধরেন আমরা আরেকটা একটা গ্যাপ দিয়ে অন্য একটা মানে এই ভার্সনের কালারটা দিয়ে দিই। তাহলে এটাও আমরা এখান থেকে এই যে টিউবটা প্রেস করে এভাবে দিয়ে দিতে পারি। মানে এটা হচ্ছে শর্টকাট, ওই যে একটা একটা দেওয়া থেকে আপনি শর্টকাট করলেন। আবার এটা সিলেক্ট করলাম, করে এবার দিব এই কালারটা। এবার এটা ডিলিট দেওয়া যায়, হ্যাঁ? এই যে দেখেন আমাদের লোগো হয়ে গেল অলমোস্ট। এটাকে চাইলে আপনি কালারফুল অন্য ইয়া দিয়ে দিতে পারেন। সরি, এই স্ট্রোক কালারটা। এখান থেকে একটা কালার পিক করে নেন। এই দিয়ে দেবেন এই কালারটা। ফিল কালারে পিক হলো তো, এবার জাস্ট এটাকে ঘুরাই দিলেই হবে। এই যে তাহলে আমরা ওই কালারটা পেয়ে গেলাম। এটা করে দিই। না, কালারটা মার খেয়ে যাচ্ছে। আমার মনে হয় এটাই ঠিক আছে, অ্যাডজাস্টেবল। এই তো এই যে আমি যদি মানে টেক ফেয়ারের লোগোটা মনোগ্রাম বেস করি তাহলে এরকম দাঁড়ায়। মনোগ্রাম বেস মনে আছে না? গতদিন আমি যেটা বললাম যে লেটার মার্কস, মানে লেটার লেটার মার্ক করে যেটা, এটাকে আমরা এই লেখাটাকে এখন এই লেখাটাকে আমরা এরকম, যেহেতু আমরা এখানে বড় হাতে দিয়েছি, এখানে কিন্তু আমরা এরকম ফুল ক্যাপিটাল এটা না দিয়ে এটাকে লোয়ার কেসে দিতে পারি, কিংবা টাইটেল কেস দিতে পারি। হ্যাঁ, এই যে এগুলো ভালো লাগবে তাহলে। আচ্ছা, এখানেও কিন্তু আপনি একটা আইকন ব্যবহার করতে পারেন। নিচে যে নামটা যে দিলেন নামের এখানে, যেমন ধরেন আমরা যদি এইটাকে নিই, এই শেপটা লাইনে গিয়ে নিই ওকে, এটাকে এই, এবার দুইটাকে শেপ লেয়ারে নিয়ে আবার এইটুকে ফেলে দেব। চাইলে এভাবে দিতে পারেন, যে জরুরি তা না। আবার চাইলে আপনি এরকম দিতে পারেন এখানেও, যে আমি আমরা যদি চাই যে টেক প্যাডটাকে এটাকেও একটা ইয়া দিব সেটার জন্য, বা এখান থেকে কোনো একটা কালার নিয়ে আসা, যে অনেক ধরনের কালার টোন ব্যবহার করছি আমরা লোগোতে। তবে ওই যে সেম কালারটা নেয়াই ভালো, যে আমার লোগোর মধ্যে যে কালারগুলো আছে ওগুলোর থেকে। এই যদি আমি এই অন্য রিভার্স কালার যাই তাহলে এটা হতে পারে, কারণ এই কালারটা আমরা ব্যবহার করছি লোগোতে। আবার যদি হয় না, না থাকলেও সমস্যা নেই। আবার আরেকটা জিনিস আমি বলছিলাম যে এখান থেকে ইফেক্টে গিয়ে র্যাপিং করে
এটাও করতে পারেন, করে দেখতে পারেন যে এখানে এরকম সার্কেল দিলে ভালো লাগবে কিনা। সেক্ষেত্রে এটা একটু লোগোটা একটু উঠায় নিতে হবে এই বোঝার জন্য। তাহলে বুঝতে সুবিধা হবে একবারে। আর এভাবে হতে পারে। যাকে বলে সিম্পলটাই ভালো লাগতেছে, হ্যাঁ? আচ্ছা, এটা গেল আমার যদি আমি এই টিএফ ফেয়ারটাকে আপনার মনোগ্রাম বেস বা লেটার মার্কস লোগো হিসেবে করি। যেমন আমরা উদাহরণস্বরূপ আগের দিন দেখছিলাম এইচবিও, ওটার ফুল মিনিং আছে, বাট এইচবি আর ওটাকে আলাদা করে করা, আইবিএম, নাসা, এগুলো আলাদা আলাদা মানে টোটাল মিনিং আছে। বাট আমরা প্রথম অক্ষরগুলো দিয়ে যে লোগোটাকে বানাই ওটাকে মনোগ্রাম লোগো বা লেটার মার্কস লোগো বলে। তো আমরা টিএফ ফেয়ার নিয়ে কাজ করতেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো সেই জন্য আমরা এটা লেটার মার্কসে টি আর এফটাকে ইয়া করলাম। আচ্ছা, টেক ফেয়ার এখন নিচে আমার আবার এখানে ছোট করে লিখতে হবে, কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমরা লিখে দিতে পারি। এটার সাইজ হয়ে যাবে আর অনেক ছোট, হ্যাঁ? এবং এটা কালারটা এই যে বললাম এখান থেকে আপনি নিয়ে নেবেন, আই প্রেস করে এখান থেকে ক্লিক করে নিয়ে এটা ভালো লাগলে এটা, এটা ভালো লাগলে এটা, যেটা লোগোর সাথে আপনার কাছে মনে হয় চোখে ভালো লাগে। এটা ভালো লাগতেছে। আচ্ছা, আবার এই দুইটার সাইজটাও যদি আবার মনে হয় যে সেম রাখবেন, তাহলে এই যে করলাম কন্ট্রোল আর দিয়ে রুলারটা এনে রুলারটা টেনে দেখবেন যে আমার এটা আর এটার সাইজটা ঠিক আছে কিনা। আর তার থেকেও বড় একটা বিষয় হলো যে আমার মেইন বডির সাথে এইটার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এটা বোঝার জন্য এই টোটালটাকে আবার গ্রুপ করে ফেলেন। এই গোল অংশটুকুকে কন্ট্রোল জি, গ্রুপ। দেন হচ্ছে এইটা আর এইটার অ্যালাইনমেন্টটা দেখেন যে সমান আছে কিনা। ওই দেখেন, একটু দেখছেন, এই যে আমি ব্যাকে যাই, একটা ব্যাকে গেলে দেখতে পারবো। এই দেখেন, এটা আর এটা যদি ধরি, অ্যালাইন দিলে দেখা যাবে যে এই যে টেক ফেয়ার লেখাটা একটু ডানে আছে আর ওটা একটু বামে আছে। এই দেখেন সোজা করলে, এই দেখছেন? হ্যাঁ, এটা অ্যালাইনটা ঠিক করে নেব। এটা ঠিক করার পরে আমরা এখান থেকে এই এইটার মেজারমেন্টটা নিয়ে যাতে আমার এই লেখাটা আমি সুন্দর এই মাপের মধ্যে বসাইতে পারি। লোগো বা এইসব শৌখিন জিনিসের মেজারমেন্টটা একটু খুব ইম্পর্টেন্ট। না হলে চোখে খারাপ দেখা যায় আর কি। আচ্ছা যাক, এখানে আমরা এটা অটো, এটা আমরা এটা অটো অটো থাক, এটাকে আমরা স্পেসিংটাকে বাড়াই দেবো। স্পেসিংটাকে বাড়িয়ে দিব, কিন্তু আমরা সেক্ষেত্রে আমাদের ফন্ট সাইজটা একটু ছোটো করতে হবে। এত বাড়াইতে গেলে আমরা 75 পর্যন্ত দিই বা 65। তাহলে আমার ফন্টটা কতটুকু করলে এই জায়গায় মিলবে? 20 মিলে না, 19 বা 18.5 বেশি থাক, হ্যাঁ। এই এবার আমরা এই দুটাকে ফেলে দিতে পারি। এখন এই টোটালটাকে গ্রুপ করে করে ফেললাম, এই যেটা আমার হচ্ছে লোগো হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে টেক ফেয়ারের লোগো আমাদের। হ্যাঁ, এখন আমার কোনো কারণে যদি আমার মনে হয় যে টেক ফেয়ার লেখাটাকে তো একটু বোল্ড, আর একটু বোল্ড হলে ভালো লাগে, তাহলে ওই যে বলছিলাম যে গ্রুপ, আবার এটা গ্রুপ করে ফেলছে, আনগ্রুপ করার দরকার নেই। আমরা এখান থেকে যাই ডিরেকশন টুল, সিলেকশনের মধ্যে গেলে যে গ্রুপ সিলেকশন পাবো। এখানে গিয়ে বাইরে একটা প্রথমে ক্লিক করে দেন আমি এটাকে ধরবো। আমরা কিন্তু কখনো এই যে এই সিলেকশনে থাকলে এটা সিলেক্ট করি যে হঠাৎ করে এটা গেলে কিন্তু এই যে সিলেক্ট হচ্ছে না কিন্তু, হ্যাঁ? কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, বাইরে একটা ক্লিক করবেন, দেন এই যে এটাতে ক্লিক করলে আমরা টেক ফেয়ারে ঢুকতে পারতেছি। এখন চাইলে কিন্তু আমরা আবার এই ফন্টটাকেও একটু মডিফাই করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এই যে কিছু ফন্ট আছে দেখেন যেগুলো ভালো লাগে। এটা মনে হয় সুন্দর ফন্ট না? চিকন, বোল্ডের দিকে যাই।
উপরের গুলোই ভালো ফন্ট। আমাদের টিএফটা যেহেতু বোল্ড আছে তখন আমাদের ফন্ট সিলেকশন অবশ্যই ইয়ে থাকতে হবে যে এখানে আমরা বেশি বোল্ড না ব্যবহার করি। এই যেমন এই ফন্টটা মোটামুটি অ্যাডজাস্টেবল, তারপরে এই ফন্টটা, এইগুলো, এই যে এইটা। আবার যদি আমার এখানে এইটা চিকন ফন্ট থাকতে হয় তখন কিন্তু আমি এরকম এইটার মতো এরকম বোল্ড ফন্ট দিলে ভালো লাগবে। দেখেন এখন আমি যদি এইটা ব্যবহার করি তখন কিন্তু আমার দুই দিকেই চোখ যাচ্ছে, আমার ওই টিএফ এর দিকেও এদিকেও। আবার আমি যখন এখানে এটা দিব তখন কিন্তু চোখে একটা ব্যালেন্স লাগতেছে, তাই না? যে উপরের এই জায়গাটায় আমার ভারী ফন্ট আছে, এই জায়গাটায় হালকা। কিন্তু আবার যখন আমরা দেখেন এই জায়গাটা বোল্ড ব্যবহার করে ফেলবো তখন আপনি নিজে খেয়াল করে দেখেন চোখটা কিন্তু আপনার টিএফ এর দিকেও যাচ্ছে, টেক্সট ফেয়ারও যাচ্ছে, দুই জায়গায়। বাট আমি যদি ব্যালেন্স করা দেখতে দেখতে না আমি সুন্দর করে, তাহলে কি হবে যে আমার এরকম ফন্ট থাকে, মানে কোনো স্মার্ট চিকন ফন্ট, এই তখন কি হবে আমার চোখটা কিন্তু প্রথমে টিএফটাকে দেখলো, তারপর আমি চোখটা নিচে নামালাম, এটা এটা এর দিকে গেল। এই ছোটখাটো জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে লোগো ডিজাইনের সময়। ফন্ট সিলেকশন বা ইয়া, যাক এটা আমাদের দাঁড়ালো ফন্ট। এবার আমরা এটাকে নিয়ে একটা ব্যানার ডিজাইন করব, যে ধরেন আপনাদের জাহাঙ্গীরনগরে একটা ফেয়ার আছে ওইটার জন্য। আচ্ছা, তাহলে আমরা লোগো পেয়ে গেলাম। ব্যানার ডিজাইনে ধরেন কি থাকে স্বাভাবিক, আপনি ধরেন সেটার আপনি রেফারেন্স নিয়ে নিতে পারেন। যেমন ধরেন আমরা যদি দেই টেক ফেয়ার, টেক ফেয়ার ব্যানার, আপনি মানে যখন দেখবেন মাথায় কিছু আসবে না, আপনি সাপোর্ট নেওয়ার জন্য আপনি ডিজাইন দেখবেন তো, এবং আসলে দেখতে হবে কিন্তু প্রচুর। আপনার কাজ ধরেন যদি 1 ঘন্টা করেন 10 ঘন্টা দেখবেন। এই দেখেন এগুলো ব্যানারগুলো কিরকম হয়। এই যে এগুলোকে তো বলে ইয়া ব্যানার, আপনার আমাদের দেশে বলে এক্স ব্যানার, বা এরকম মানে একটা এক্সের মতো দেখবেন স্ট্যান্ড দিয়ে লাগাই রাখে। আর এটা দেখেন নিচে স্ট্যান্ড দিয়ে রাখছে। ব্যানারও আবার কিছু কিছু নাম আছে, ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। আচ্ছা, ব্যানার, ব্যানার তো অনেক ধরনের হয়। ওয়েবসাইট ব্যানার, ওয়েব ব্যানার, ফেসবুক ব্যানার, ইউটিউব ব্যানার। আবার যেগুলো প্রিন্টে হয় সেগুলো হচ্ছে ওই যে আপনার ফেস্টুন বলে, এই যে এগুলো এক্স ব্যানার বলে। তো ওই কি ব্যানার বানাইতে হবে ওইটার উপর ডিপেন্ড করে আপনার ব্যানার সাইজটা নির্ভর। এটা যেমন ধরেন আপনার ভার্টিক্যালি একটা সাইজের মধ্যে সে করছে, তাই না? আর আমরা যদি এটা যেমন পোস্টার টাইপের সাইজে করছে। আহ, তারপরে যাই আমরা নিচের দিকে, এই যেগুলো সব ব্রুশিয়ার টাইপ সাইজ, এখানে সিম্পল ডিজাইন। হুম, এই যে এটা একটা, এটা যেমন মোটামুটি ইয়া আছে, কি বলে স্মার্ট আছে, কর্পোরেট টাইপের। এইরকম ধরনের একটা ব্যানার যেটা হচ্ছে ধরেন বিল্ডিং এর উপর থেকে নিচের দিকে ফেলে দিলে যেরকম একটা সাইজ হয়। আবার ওইটাকেই ছোট করে ধরেন ডিপার্টমেন্টের সামনে বা কোথাও প্রচারের জন্য রাখার জন্য যে এক্স ব্যানার গুলো, তো ওইটার জন্য আমরা ইয়া করতে পারি, সাইজটা নির্ধারণ করতে পারি। তাহলে কি করবো আমরা, একটা ভার্টিক্যাল সাইজ নেই, নিউ, নিউতে যাব। যেহেতু এই ব্যানারটা আমাদের প্রিন্ট হবে, তাহলে তখন কিন্তু আমাদের প্রিন্টে যেতে হবে, যেহেতু বাইরে ইউনিভার্সিটির বাইরে এটা দেখা যাবে, মানুষ দেখবে। তাহলে প্রিন্ট অপশনে যাব, যেটাতে সিএমওয়াই কে এটা থাকে। কারণ প্রিন্ট দিতে গেলে তখন আমার সিএমওয়াই কে থাকতে হবে। আচ্ছা, এবার তাহলে একটা সাইজ নির্ধারণ করি। আমরা যদি ইঞ্চি হিসাব করি ইঞ্চিতে করতে পারি, যে আমার ব্যানারটা হাইট কতটুকু চাচ্ছি। যদি হয় 11 ফিট বাই মনে করেন 6 ফিট, তাহলে আমি হাইটটাকে 11 ফিট না দিয়ে দিব ইঞ্চি। আর যদি পাশে হয় 6 ফিট, তাহলে আমরা 6 ফিট না দিয়ে দেবো 6 ইঞ্চি, হ্যাঁ? তাহলে হলো কি 11 ইঞ্চি বাই 6 ইঞ্চি, কিন্তু আসলে এটা প্রিন্টের সময় হবে 11 ফিট বাই 6 ফিট। বাট আমি 11 ফিট বাই 6 ফিটে যদি কাজ করি তখন আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী কাজটা করতে পারবেন না, হ্যাং করবে, ঝুলে যাবে, স্লো হবে। এটা আমি প্রথম দিকে ক্লাসের দিকে বলেছিলাম আপনাদেরকে। তো আমরা ওইটাকে মানে মানে ইয়া করে ফেলবো আর কি, সাইজটাকে মিনিমাইজ করে কাজটা করব। বাট যখন প্রিন্টে যাবে তখন ওখানে মাপটা দিয়ে দিলে প্রিন্ট মেশিনে যখন ওরা প্রিন্ট করে ওরা তখন ওই সাইজটা ওটাকে জাস্ট টান দিয়ে রেশিও ঠিক করে দিয়ে দেয়। কিংবা ফাইনালি আপনিও এক্সপোর্টের সময় ওইটা আপনি ক্যালকুলেট করে 11 ফিটে কত ইঞ্চি হয় সেটা মাপ দিয়ে দিলেন, 6 ফিটে কত ইঞ্চি হয় সেটা মাপ দিয়ে আপনি এখানে বসাই দিবেন। যদি আমরা মনে করেন এই 6 ফিট বাই 11 ফিট এখানে দিয়ে কাজ করি তাহলে আমাদের ফাইলটা ভারী হবে, আমাদের কাজ করতে অসুবিধা হবে। তাই আমরা 6 ইঞ্চি বাই 11 ইঞ্চি মানে আমরা ডিজাইনটা হবে মূলত 11 ফিট বাই 6 ফিট, কিন্তু আমরা 11 ইঞ্চি বাই 6 ইঞ্চি ডিজাইনটা করবো। আচ্ছা, যাই হোক পেজটা নিলাম, এই যে এটা আমাদের ব্যানার সাইজ।
আরেকটু লম্বাটে হলেও সমস্যা ছিল না। এটা ধরেন উপর থেকে ঝুলে থাকার জন্য। বা যেহেতু এটা এক্স ব্যানারের ব্যবহার হবে, এক্স ব্যানারের একটা রেশিও আছে, সাইজ আছে, এটা আরেকটু লম্বাটে হয়। তাহলে আমরা কি করব? আমরা আর্ট বোর্ডটায় গিয়ে একটু আমরা রেশিওটা হাইটটা বাড়ায় নিতে পারি। রেশিওটা আমরা বাড়াতে পারি অথবা ওয়াইডটা কমাইতে পারি। আমরা এখানে ৫ ফিট করি পাশে। এই যে তাহলে আমার একটু এটা লম্বাটে টাইপের হলো। এক্স ব্যানারেও এটা ইয়া হবে, আমার ইয়া ব্যানারও। আচ্ছা যাই হোক, এবার আমরা আমরা যে কাজগুলো বিগত সময়ে আমরা কিন্তু সেই টুলসের বাইরে একদমই না। আমরা সেই টুলসের মধ্যেই থেকে কিন্তু সব কাজ করতেছি, তাই না? এখন মনে করেন একটা টেকনোলজির কোনো প্রকাশ পায়, সেটার জন্য আমার ওই ধরনের কিছু ইমেজ দরকার হবে। তাহলে আমি Google থেকে সাপোর্ট নিবো। যেমন আপনার টেকনোলজি তো বিভিন্ন ধরনের হয়। আপনি কম্পিউটার রিলেটেড নিবেন নাকি মোবাইল রিলেটেড না গ্যাজেট রিলেটেড, আমরা কি টাইপ দেবো? গ্যাজেট দিই না? গ্যাজেট, এরকম কিছু প্রোডাক্ট আমরা সেভ দেব। কিছু গ্যাজেটের ইমেজ আমরা নেব, একটু যেগুলো এক্সক্লুসিভ মনে হয় বা ডিফারেন্ট লাগে, ওরকম আকর্ষণীয় মনে হয়। মেলা যেহেতু মানুষকে তো আকর্ষণ করতে হবে যে এই জিনিসগুলো পাওয়া যায় বা এরকম কিছু। আমি জাস্ট এমনি ডিজাইনটা দেখানোর জন্য কিছু ইমেজ ব্যবহার করে করতেছি। এবং আমরা কেন আগের ডিজাইনের রেশ রেখে করতেছি কাজটা, যাতে কাজটা আপনাদের জন্য ইজি হয় এবং সহজে বুঝতে পারেন কি করতেছি। হঠাৎ করে আবার অন্যরকম কিছু করলে তখন মনে হবে আগেরটা থেকে এটাই মনে হয় আলাদা কিছু। আসলে কোনো কিছু আলাদা না, একই টুলস দিয়ে আমরা কাজ করতেছি এবং সিস্টেমটাও একই। আচ্ছা যাই হোক, আমার যে কটা হয়েছে না, ওই কটা দিয়েই করি। আচ্ছা, এবার কম্পিউটার রিলেটেড কিছু নেই। আচ্ছা, এটাকে আমরা একটা টোটালটাকে একটা কালার দিয়ে ফেলি আগে। সেটার জন্য আমরা এখানে ৫ ফিট বাই ১১ ফিট নিয়েছি। আমরা এখানে কিন্তু একবার ওইটা 5 ইন্টু মানে হাইট 11 দিলে আমার ওই মাপের একটা, সরি, এটা ওই যে রাউন্ডটা সিলেক্ট করা, এই যে রাউন্ড, আমরা তো নেবো হচ্ছে এইটা। এটা সিলেক্ট করে একটা ক্লিক করলেই যে অপশনটা আছে মাপটা দেওয়া, তখন আমরা 5/11 এটা লিখে দিলে এই মাপের একটা প্লেট রেডি হয়ে যাবে, রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, এটা স্ট্রোকটা দরকার নেই। কালারটা আমরা চাইলে একটা কালার দিয়ে দিতে পারি। এটাকে হ্যাশট্যাগ কালার দিলাম, এটাকে লক করে ফেললাম Ctrl+2 দিয়ে। দেন আমরা লোগোটাকে নিয়ে আসবো, Ctrl+C, Ctrl+V। এই লোগোটা আমার বড় থাকলো। এখানে আমরা এবার ওই ছবিগুলোকে নিয়ে আসি।
আমাদের ছবিটা যেহেতু গোল শেপে আছে, চাইলে আপনারা গোল শেপের মধ্যেও জিনিসগুলোকে ঢোকাতে পারেন। অথবা আদারওয়াইজ এটা আবার পড়ে গেল সাদা কালো, এটা দরকার নেই। বাদ। অথবা আমরা অন্য বিভিন্ন শেপে আমরা জিনিসটাকে নিতে পারি। আচ্ছা, এটা ছবিগুলো নেওয়ার আগে আমরা এখানে আরো কিছু একটু ডিজাইন করি। আমাদের যে দেখাগুলো ইয়াগুলো আছে, কাজগুলো আমরা করছি, আমরা কিছু শেপ টেপ দিয়ে এটাকে আর একটু সুন্দর করি। এটা কিন্তু এমন কোনো নিয়ম নাই যে আমি এটা এরকম করতে হবে। আমার এরকম মনে হয়েছে আমি এদিকে জাস্ট লাইনটা দিলাম। আপনার অন্যরকম মনে হলে অন্যরকম ড্রয়িংটা করতে পারেন। এটা কোনো বিধি নিষেধ নেই, হ্যাঁ? আর অবশ্যই ওই CMYK থাকতে হবে, হ্যাঁ? প্রিন্টের জন্য কাজ করলে এটা যেন মাথায় থাকে। আচ্ছা, নিচের আমরা যেটা লক করে ফেলছি সেটাকে একটু অন্য কালার দিতে পারি, অথবা আহ, বন্ধ হওয়ার আগে একটা নক দিয়েন কিন্তু, যদি অটো বন্ধ হয়ে যায়, হ্যাঁ? আমাকে একটু জানায়েন। ৳15 মিনিট। আচ্ছা, দেখাচ্ছে। সেভ দিয়ে নিই। সেভ দিয়ে রাখুন ফাইলটা। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটাকে একটা গ্রেডিয়েন্ট আমরা শিখছিলাম যে এখান থেকে আমরা টান দিয়ে এখানে ছাড়লে যে ইয়েটা হয় এটা যেন কালার দিতে হয়, গ্রেডিয়েন্ট কালার দিব আমরা। উইন্ডোতে গিয়ে এই যে গ্রেডিয়েন্ট এখানে আছে আমার, সেজন্য এখানে দেখাচ্ছে টিক চিহ্ন দেয়া। আর যদি টিক এই যে ওঠানো থাকতো, এখান থেকে আমার নিয়ে আসতে হতো গ্রেডিয়েন্ট। এখানে গ্রেডিয়েন্টটা আসলে এটার উপর একটা ক্লিক করলে অটোমেটিকলি একটা ইয়া কালার নিয়ে নেয়, মানে গ্রে স্কেল 2 কালার নিয়ে নেয়। তো এটাকে আমরা হচ্ছে CMYK কালারে নিতে হবে। এই যে তখন হচ্ছে এই যে মাথায় একটা বাটন থাকে, এই মাথায় একটা বাটন থাকে। ডাবল ক্লিক করতে হবে বাটনের উপরে, তাহলে আমার এই যে কালার অপশনটা আরেকটা আরেকটা প্লেট খুলে যাবে। এই প্লেটটা খুলে যাওয়ার পরে এখানে আবার এই যে ৪ টা লাইন ডটের মতো আছে, এটার উপর ক্লিক করলে দেন এই যে কালার অপশনটা আসবে, এখান থেকে আমরা CMYK করে দেব। তখন এই যে কালারের জন্য এই প্লেটটা খুলে যাবে তোমার। আমি তখন কালার চেঞ্জ করতে পারবো। আবার এইটা চেঞ্জ করছি আমি, এই মাথা কিন্তু আমার এই মাথা কিন্তু CMYK হয়নি, তাই না? এই মাথা কিন্তু আমার গ্রে স্কেলের ওই যে সাদা কালো সাদা পার্টটা থেকে গেছে। এই ডটটার ভিতরে ডাবল ক্লিক করে ঢুকে দেন এই যে ৪ ডট লাইন আছে এটার মধ্যে গিয়ে এটাকে CMYK করতে হবে। তখন এই যে দেখেন CMYK করার সাথে, সাথে কিন্তু এখানে ৪ টা প্লেট খুলে গেল। এখানে যখন এই গ্রে স্কেল ছিল তখন দেখেন এই যে ২ টা কালার অপশন, গ্রে স্কেল, হ্যাঁ? কালো সাদা। যাই হোক, এখান থেকে আমরা RGB করলে যে RGB দিয়ে নিতাম, আমরা যেহেতু প্রিন্টের জন্য করতেছি তো আমরা CMYK করে নিলাম। ঠিক আছে, এই করলাম। চাইলে আমরা অপোজিশন কালার রাখতে পারি। এখানে হচ্ছে একদিকে ব্লু স্টোন, একদিকে ইয়েলো টোন। চাইলে আমরা আবার এদিকে লাইট ব্লু দিচ্ছি, এদিকে আমরা একটু ডিপ ব্লু ব্যবহার করতে পারি। অথবা টু পার্পলের দিকেও যেতে পারি। অথবা এই যে গ্রিন টাইপের এটাও যেতে পারি। এবার কালার আপনি দিয়ে দিয়ে আপনার যেটা ভালো লাগে। তবে এই যে আপনার IT রিলেটেড বা কম্পিউটার রিলেটেড বা এই বিজনেস রিলেটেড এই টাইপের জিনিসগুলোর মধ্যে একটু ব্লু টোনটা ওয়ার্ল্ড ওয়াইড বেশি ব্যবহার করে মানুষ, হ্যাঁ? আচ্ছা, আমরা তো এটা জাস্ট ডিজাইন করতেছি দেখার জন্য, আমরা আমাদের মতো একটা কল্পনা করি। আচ্ছা, এইটা হচ্ছে ব্যাক ড্রাইভ হিসেবে থাকবে একদম। আর এখানে আমরা এই ছবিগুলোকে বিভিন্ন শেপের মধ্যে ঢুকাই ফেলবো। যেমন এই গোলটাকে আমি এই যে ছবিটাকে আমরা যদি গোলের মধ্যে ঢুকাই, কি দাঁড়ায়? কেমন দেখা যায়? দুটাকে সিলেক্ট করে Ctrl+7, তারপরে এটাকে যদি আমরা আবার অন্য একটা শেপে ঢুকে দেখার জন্য যে কেমন লাগে দেখি, এই শেপটাই দেখতে পারি।
Ctrl+7। আমরা এরকম ভেরিয়েশন করে দেখতে পারি যে কোনটা আমার ভালো লাগে। আবার ধরেন এটা যদি আরো একটা কাজ করি আমরা রিলিজ ক্লিপিং মাস্ক, এই শেপটাকে ফেলে দেই। আমরা এখান থেকে বক্স নিয়ে অন্যরকম শেপ করে ৪ টা ছবি রাখতে পারবো আরামসে। এই যে বক্স মধ্যে একটা কালার দেই। এটাকে আমরা ৩ মাথা রাউন্ড করে ফেলবো। ৩ টা মাথা সিলেক্ট করে ফেলি। এই হ্যাঁ? এবার এক মাথা এই থাক। এক মাথা Ctrl+C, Ctrl+F, মানে এটাকে পেস্ট করলাম এটার উপরেই। এখন এটাকে ট্রান্সফর্মে গিয়ে ঘুরিয়ে ফেলবো হরিজন্টাল। শিফট প্রেস করে টান দিলাম, তাহলে সোজাসুজি এদিকে আসলো। মানে ওটাকে একটা কপি করলাম। এই এবার এই দুইটাকে সিলেক্ট করে আবার Ctrl+C, Ctrl+F ওটার উপরে ফেললাম, আবার এটাকে ঘুরাই ফেললাম। মানে এদিকে কপি করলাম এবার। এবার এটাকে টেনে দিলাম। হুম। এবার এইটার মধ্যে আমরা ছবিগুলো ঢোকাতে পারি। ৪ টা ছবি ৪ টা ইয়াতে, বা এটার ডিসটেন্স গুলো আমরা একটু কমায় ফেলতে পারি। এত ডিসটেন্স না দিয়ে। আমি তো ম্যানুয়ালি টেনে করতেছি এভাবে, তাই না? এখন তাহলে এটা এই যে দেখেন অ্যালাইনমেন্ট গুলো এভাবে সরে যেতে পারে। তখন কি করবেন? এইটা সিলেক্ট করে এটার অ্যালাইনমেন্ট, এই দুইটা সিলেক্ট করে এটা এই যে রাইট অ্যালাইনমেন্ট, আবার এই দিকেরটা করে সরি আর এই যে কিবোর্ডে প্রেস করে উপর নিচ করার জন্য যে আমরা ইয়াটা দেই, কতটুকু পরিমাণ যাবে উপরে নিচে, সেটা কিন্তু এখান থেকে আপনি নিজে ঠিক করে দিতে পারবেন। এখানে যেমন আমার 0 কমানো আছে, সেই জন্য এখানে যদি আমার 2 থাকে তাহলে আমার ওই পরিমাণ ওই যে উপরে চলে যাচ্ছে, দেখছেন? এই যে একটা মাউস আমি, আপনারা দেখতে পাচ্ছেন না? কিবোর্ডে একটা অ্যারো দিলাম, এই যে অনেক উপরে গেল। তো এটা হচ্ছে প্রিফারেন্সে গিয়ে, কোথাতে গেল প্রিফারেন্স? প্রিফারেন্সে গিয়ে জেনারেলে গেলে এই যে কিবোর্ড ইনক্রিমেন্ট, হ্যাঁ? কত দূর ইয়ে হবে, আমরা এখানে 0.1 যদি দেই, তখন হচ্ছে ওইটুকু পরিমাণ এই যে উঠবে এই যে। হুম? এটা হচ্ছে আপনি যতটুকু দিবেন ওখানে সেই পরিমাণ আপনার এই যে অ্যারো দিলে বা ইয়া দিলে কাজ করবে। যে যাই হোক, এটা আমরা আবার পরে ইয়া করে নিব। এই যে হলো আমার একটা শেপ দাঁড় করলাম। এই শেপগুলোর মধ্যে আমরা এখন ছবিগুলোকে নিয়ে আসবো। যেমন এই ছবিটা দিয়ে আগে Ctrl+7, এটার মধ্যে দেবো এই ছবিটা Ctrl+7, এটা দেবো এটাই Ctrl+7। আর একটা ছবি দরকার ছিল, এটা ছবিটা নিচে নিয়ে গেলাম। যে শেপ অনুযায়ী যে শেপটা দিয়ে কাটবো সেই শেপটা যেন উপরে থাকে, হ্যাঁ? Ctrl+7। আচ্ছা, এখন আমরা এখানে ৪ টা শেপ পেয়ে গেলাম। আমরা সুন্দর একটা স্ট্রোক দিতে পারি আবার চাইলে এটায়। স্ট্রোক। এগুলো সরিয়ে দিই। এগুলোকে এখন আপনারা আপনাদের মতো করে এখানে সেট করবেন যে কোন জায়গায় বসালে ভালো লাগে।
আমরা যে স্ট্রোকটাকে ভেঙে নেইনি জন্য স্ট্রোকটা যে আমরা ছোট করাতে মোটা হয়ে গেল, যেখান থেকে আমরা ঠিক করে নিই। আচ্ছা, কিছু ইনফরমেশন দরকার, এটা আমরা এখান থেকে গুগল থেকে নিয়ে নেই। আমরা জাস্ট ওখানে এমনি বসানোর জন্য এখন তাড়াতাড়ি, আমাদের চিন্তা করে তো বসানোর সময় নেই, তাই না? কপি পেস্ট করলাম ওখান থেকে এনে। যেমন আমরা এটা নিলাম, এটাকে আমরা ছবিগুলোকে আর একটু রিসাইজ করবো, হ্যাঁ, কাটাকাটি করতে হবে, একটু ইয়া করতে হবে, আমরা কম্পোজিশনটা সাজিয়ে ফেলি আগে। হোয়াইটে রাখলাম, ফন্ট পাল্টে ফেলি। ফন্ট পছন্দ হচ্ছে না। এটা মোটামুটি চলে। আমাদের একটা জিনিস দেখেন, আমরা এখানে যে ওই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লেখাটা দিয়েছিলাম সেটা কিন্তু মিশে গেছে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে, সরি এটা নড়ে গেল, লক করে নেই কন্ট্রোল 2, এই যে মিশে গেছে, হ্যাঁ। তো এখানে আমরা ওটা যেহেতু আমাদের লোগো কালার না, লোগো কালার যদি না হয়, লোগো কালার তো চেঞ্জ করা যায় না, এমনি অন্য যে কোনো সাবঅর্ডিনেট টেক্সট কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, যেমন এটা আমরা হোয়াইট করে দিতে পারি। কিন্তু এই কালার যখন আপনার ব্র্যান্ড থাকবে তখন কিন্তু ওই কালারটা চেঞ্জ করা যায় না। আবার অনেকের ইয়া থাকে যে রিভার্স কালার ব্যবহার করে, সেটা লোগো সূত্রের উপর ডিপেন্ড করবে যে আপনার লোগোটা রিভার্স হিসেবে কোথাও ব্যবহার করেন কিনা। তখন কিন্তু যেমন ধরেন আপনি যখন ডার্ক কালারে মানুষ ইয়া করে ব্যবহার করে, তখন কিন্তু এটা যদি ব্লুর উপরে ব্যবহার করেন তখন এটাকে টোটাল হোয়াইট দিয়ে দিতে পারেন। এই যেমন ধরেন আমরা যদি এটা হয়তো যে এই সেম কালারের ব্যাকগ্রাউন্ড আছে, যে সেম কালার দেখেন এখানে, এখানে দেখেন আমার তেমন ফুটতেছে না, তখন কিন্তু আপনার এটাকে হোয়াইট দিতে হবে। সেটা হচ্ছে আপনার ওইটা করার এখতিয়ার আছে কিনা, মানে এই যে চেঞ্জ করাটার। সবাই তো করে না, লোগোর কালার যেটা থাকে ওইটাই ব্যবহার করে, অনেকে এভাবে রিভার্স কালার হলে তখন মানে চেঞ্জ করে নেয় কালারটা। যাক, আমরা যেমন যে জিনিসটা চেঞ্জ করছি ওটা চেঞ্জ করা যাবে, এটা লোগোর, এটা কিন্তু লোগোর অংশ না। আমার লোগো কিন্তু টিএফ, টেক ফেয়ার, এটা কিন্তু আমার লোগোর অংশ না, হ্যাঁ। সেটাই হোক, এবার আমরা ওই জিনিসটা পেলাম, এবার এখান থেকে টেকনোলজি ফেয়ার ইনফরমেশন নেই, এখানে আমরা দিয়ে দিব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এটা পুরোটাকে আমরা নিয়ে নিতে পারি।
লেখাটার প্যারাগ্রাফ অন্যরকম আছে, প্যারাগ্রাফটা চেঞ্জ করে নেবেন এখান থেকে। মিডল হলে মিডল, লেফট হলে লেফট। এটাকে আরো বড় করে কয়েক ভাগেও দিতে পারেন। সেটা কি হবে যে টাইম শেষ? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা স্টপ করে দিই। আবার আবার দিচ্ছি আমি এক্ষুনি, হ্যাঁ?